রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কবিতা হলো সোনার তরী। এখন আমি এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা। কাড়িতে কাড়িতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ এখানে কবি একটি পরিবেশকে বর্ণনা করেছেন, এমন একটি পরিবেশ যখন ঘন বর্ষা বিরাজমান, এবং এই ঘন বর্ষায় আমরা জানি আকাশে মেঘ গর্জন করে। এখানে গগন অর্থ আকাশ, গরজ মানে গর্জন করে, অর্থাৎ ঘন বর্ষায় মেঘ গর্জন করছে এমন একটি পরিবেশের কূলে একা বসে আছি। অর্থাৎ নদী তীরে কৃষক একা বসে আছে। নাহি ভরসা, অর্থাৎ এই প্রতিকূল পরিবেশে কৃষক আসলে ভরসা পাচ্ছেন না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে কবির নিঃসঙ্গতাকে তুলে ধরা হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়োধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখানে ভাড়া অর্থ ধান রাখার পাত্র, আর রাশি রাশি অর্থ একত্রে অনেকগুলো। তাই রাশি রাশি ভাড়া ভাড়া অর্থে বোঝানো হয়েছে অনেকগুলো ধান দিয়ে ধান রাখার পাত্রটি ভরে গেছে, এবং সেই কাজটি হয়ে গেছে। যেমন ধান কাটা হলো সারা, এবং ভরা নদী খুঁড়োধারা। খুঁড়োধারা মানে হলো খুরের মতো ধারালো, অর্থাৎ কৃষক যে জায়গাটিতে অবস্থান করছেন সেটি একটি ছোট ক্ষেত, এবং সেই ক্ষেতের আশেপাশে হচ্ছে নদী, অর্থাৎ একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো সেই ক্ষেতটির অবস্থান। এবং আমরা জানি যে দ্বীপের চারপাশে জলধারা থাকে, এবং কখনো কখনো সেই জলধারা দ্বীপকে একদম অতিক্রান্ত করে বা নিঃশেষ করে দেয়। এরকম একটি পরিস্থিতিতে একটি বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে কৃষক অবস্থান করছেন, এবং সেই দ্বীপটি আসলে একটি ছোট ক্ষেত, এবং যেখানে কৃষক রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে রেখে দিয়েছেন। এবং তিনি বলছেন ভরা নদী খুঁড়োধারা, অর্থাৎ নদী যে বহমান সেই দ্বীপের চারপাশে সেই জলটির স্রোত খুবই ধারালো, খরবর্ষা, অর্থাৎ ধারালো বর্ষার মতো এই নদীর স্রোতকে তুলনা করা হচ্ছে খুরের যে ধার কিংবা ধারালো বর্ষার সাথে। অর্থাৎ কবি বা আক্ষরিক অর্থে কৃষক বলছেন এই ধারালো চোটটি যে কোনো সময় এই ক্ষেতটি বা এই দ্বীপকে গ্রাস করে নিয়ে গ্রাস করে ফেলবে বা গ্রাস করে নেবে। এটিকে যদি একটু ভাবার্থে চিন্তা করা যায় তাহলে ব্যাপারটি এরকম যে একজন শিল্পী তার সারা জীবনব্যাপী অসংখ্য শিল্প সম্ভারের সমন্বয়ে তিনি তার শেষ জীবনে এসে সমস্ত শিল্প সম্ভার নিয়ে বসে আছেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান, অর্থাৎ এই ধানকে যদি আমরা রিপ্লেস করি শিল্প সম্ভার, শিল্প সাহিত্য বা কবিতা দিয়ে, তাহলে এটি দ্বারাই এটাই বোঝায় যে সারা জীবনব্যাপী কবি কবিতা কিংবা সাহিত্য রচনা করছেন, আর সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে। এখন পরিস্থিতিটা খুবই প্রতিকূল, অর্থাৎ জীবনের একদম শেষে চলে এসেছেন। যে দ্বীপটি কবির জগতের প্রতিনিধিত্ব করে সেই জগৎটি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে, ভরা নদী এসে কিংবা অনন্তকাল স্রোত অর্থাৎ মহাকাল এসে সেই দ্বীপটিকে গ্রাস করে নিতে পারে। সুতরাং কবির এখানে আশঙ্কা, যদি এই দ্বীপকে গ্রাস করে নেওয়া হয়, অর্থাৎ তার সমস্ত শিল্প সম্ভার, তার সকল সাহিত্য সাধনা এই মহাকালের স্রোতে বিলীন হয়ে যেতে পারে বলে কবি আশঙ্কা করেন। কাটিতে কাটিতে ধান এলো বরষা, অর্থাৎ সারা জীবন সাহিত্য সাধনা করে অবশেষে সেই দিনটি চলে এসেছে যখন আসলে কবির শারীরিক অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কবি চান তার সারা জীবনের শিল্প সাধনা যেগুলো চিরায়িত বা কুসংস্কার সংরক্ষণ হোক বা যুগে যুগে সেগুলো ঠাঁই পাক। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এটি যদি আমরা ভাবার্থে চিন্তা করি তাহলে সেটি হলো খুব ছোট ক্ষেত, অর্থাৎ কবির যে শিল্প জগৎ, সে সাধনার জগৎ, সেখানে কবি একা এবং নিঃসঙ্গ। এই একখানি ছোট ক্ষেত দ্বারা কবি বোঝাতে চেয়েছেন শিল্পীর যে জগৎ সেটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। সেই জগৎটিতে একাই কবি বিচরণ করে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ এখানে বাঁকা জল বলতে মহাকালের যে স্রোত, যেমন নদীর স্রোত এবং সময়ের স্রোতকে তুলনা দেওয়া হয়। অর্থাৎ মহাকালের স্রোত শিল্পীর জগতের চারপাশে বিচরণ করছে। মহাকালের স্রোতে বা সময়ের স্রোতে যে কোনো সময় কবির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। পরে পরে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ এখানে 5টি লাইন দ্বারা কবি আবারও বলছেন অপর পারে কবি দেখছে গাছের ছায়ায় ঢাকা একটি গ্রাম, যেন দূর থেকে দেখলে মনে হয় গ্রামটি মেঘের মতো ঢাকা। অনেক দূরের কিছু সাধারণত আবসা বা মেঘের মতো দেখা যায়। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ অপর পাশে যে গ্রাম সেটি থেকে কবি অনেক দূর বা সেটির থেকে কবির কোনো সম্পর্ক নেই, এবং কবি এপারের ছোট ক্ষেতটিতে একেলা বসে আছে। অর্থাৎ কবি
ভাবার্থে বোঝাতে চেয়েছেন আমরা যে ছোট শিল্প জগৎ বা কবির যে ছোট শিল্প জগৎ, সেখানে কেবল কবি একা বিচরণ করে, এর সাথে দূরের গ্রাম অর্থাৎ অন্য জগতের মানুষের কোনো সম্পর্ক নেই। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে কবি ভাবার্থে বুঝিয়েছেন তরিবে যে মাঝি পাড়ের দিকে আসছেন, এই মাঝি হলো মহাকালের প্রতীক। এবং আমরা জানি মহাকালে সব কিছু বিলীন হয়ে গেলেও মহাকাল কিছু জিনিস সংরক্ষণ করে রেখে দেয়, যে কারণে আমরা বহু বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি পড়ছি। অর্থাৎ মহাকালের স্রোতটি কিন্তু কবিটাকে হারিয়ে দেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো শারীরিকভাবে নিশ্চিন্ত হয়ে গেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার কবিতাটি এখনও আমাদের মাঝে রয়েছে। অর্থাৎ কবি কল্পনা করছেন মহাকালের স্রোতে সব কিছু গ্রাস হয়ে গেলেও কিছু শিল্প বা কিছু জিনিস মহাকাল সংরক্ষণ করেন, আর সেই মহাকালটি হলো নৌকা। অর্থাৎ কৃষকের কষ্টে উৎপাদিত ফসল বা কবির শিল্প সাহিত্য নৌকা এসে বা মহাকাল এসে নিয়ে যায়। কবি সেই মহাকালকে চিনি বলেও চিনি না বলে একটা সংশয় থেকে যায়, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরাপাল বলতে মহাকালের স্রোতকে বোঝানো হয়েছে, যেটা কারো দিকে না তাকিয়ে স্রোতের মতো অবিকল চলতে থাকা। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এখানে কবি ভাবার্থে বুঝিয়েছেন মাঝি অর্থাৎ মহাকালের স্রোতকে। ওগো বলে সেই মহাকালের স্রোতকে বলছেন তুমি যেখানেই যাও না কেন আমার ছোট দ্বীপে অর্থাৎ আমার ছোট জগতে এসো এবং আমার সকল শিল্প সাহিত্য নিয়ে যাও বা সংরক্ষণ করো। তুমি যেখানে যাও যেও, অর্থাৎ মহাকালের স্রোত যেখানেই যাও আমার কাছে এসো এবং আমার শিল্প সাহিত্যগুলো সংরক্ষণ করো। যত চাও তত লাও তরণী ভরে, তরণী পরে আর আসে আর নেই দিয়েছি ভরে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ যদি আক্ষরিক অর্থে চিন্তা করি তাহলে কৃষক তার সমস্ত ধান নৌকায় তুলে দিয়েছে, আর যদি রূপকার অর্থে চিন্তা করি তাহলে কবিতার সারা জীবনের শিল্প সাহিত্য সাধনা সব মহাকালের নৌকায় ভরে দিয়েছে। অর্থাৎ তার কাছে অবশিষ্ট আর কিছুই নেই। এতদিন ছোট জগতে কবি যা কিছু শিল্প সাধনা করছেন সবই তুলে দিয়েছেন নৌকায়। এই সমস্ত শিল্প সম্ভার কবি নৌকায় তুলে দেওয়ার পর কবি আকুতি প্রকাশ করছেন সেই নৌকায় যেন তাকেও নেওয়া হয়। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রোহিণী পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ শেষ 7টি লাইনের ভাবার্থে বোঝানো হয়েছে কবির বয়স বা সময় শেষ হওয়ায় তার সাহিত্যকর্ম দ্বারা মহাকালের নৌকা পূর্ণ হলেও বা সাহিত্যকর্মের জায়গা হলেও কবির জায়গা হলো না, এবং কবি খুবই মেঘযুক্ত আকাশের নিচে শূন্য নদীর তীরে একাই বসে রইলেন। মহাকালের সেই ছোট নৌকাটি তার সকল সাহিত্যকর্ম নিয়ে গেছে, কিন্তু তাকে সেই ছোট দ্বীপ অর্থাৎ তার জগতেই রেখে গেছে, এবং সে জগতে হয়তো অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যেতে পারে, বা সেই দ্বীপটি বা কবির যে জগৎ সেটা আর অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যেতে পারে মহাকালের স্রোতে। অর্থাৎ মূল কথা হলো এটাই, একজন কবি কিংবা শিল্পী শারীরিকভাবে বিপন্ন হয়ে যেতে পারেন তার মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু তিনি যদি ভালো কাজ করে যান বা ভালো কিছু করে যান তাহলে মহাকাল সেই কাজটিকে সংরক্ষণ করে।